নমস্কার। আজকে যে আলোচনাটা করছি প্রচণ্ড হৃদয় বিদারক আলোচনা। বা কে বা চাইবে যে একজন বাঙালি কোচ জাতীয় কোচের পদে না বসুন? আমরা সবাই মিলে চাই বা চেয়েছিলাম যে অনেকদিন পরে একজন বাঙালি কোচ জাতীয় কোচের পদে বসুন। কিন্তু বাস্তব আর চাহিদা এই দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে। আমরা আবেগ থেকে একটা চাইতেই পারি, কিন্তু তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আমি এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম আপনাদের জন্য, কন্টেন্ট, যেখানে বলেছিলাম যে খালিদ এবং সঞ্জয় সেনের মধ্যে একটা তুলনা করেছিলাম যে সঞ্জয় সেনের সত্যি জাতীয় কোচ হওয়ার যে দৌড়, তাতে তিনি নেই, তিনি ডিজার্ভ করেন না। আমরা শুনতে হয়তো ভালো লাগে যে সঞ্জয় সেন জাতীয় কোচ হবে, আমরা বাঙালি চাই, কিন্তু বাস্তবটার থেকে আমরা অনেক দূরে থাকি। সত্যি কথা বলতে সঞ্জয় সেন কোনোদিন জাতীয় কোচের পদে দৌড়ে ছিলেনই না। একমাত্র ছিলেন যদি খালিদ জামিল নিজে বলতেন যে না, জাতীয় কোচের পদে দৌড়তে চাই না, আমি অ্যাপ্লাই করব না, তাহলেই একমাত্র সঞ্জয় সেনের রাস্তা খুলতো। একটু খুলে বলি, ভারতীয় ফুটবল এখন এই মুহূর্তে রিয়েলি, মানে ভারতীয় ফুটবল ফেডারেশন বলা উচিত, একদম অন্ধকার অবস্থার মধ্যে রয়েছে। হাতে টাকা নেই। কেন নেই? আপনি আজ পর্যন্ত দেখেছেন কোনো সংস্থার বাজেট ডিসেম্বর পর্যন্ত হয়? জেনারেলি অফিসের বাজেট বা যে কোনো সংস্থার বাজেট কি হয়? এপ্রিল টু মার্চ। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনের বাজেট তৈরি হয়েছে টিল ডিসেম্বর। অর্থাৎ এফএসডিএল এর সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে 8ই ডিসেম্বর পর্যন্ত। সো ফুটবল ফেডারেশনের বাজেটটা হয়েছে ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি থেকে কিসে খরচ হবে, কোথা থেকে টাকা আসবে, তার কোনো বাজেটই করা হয়নি। একটু জানি রাখি, আইএসএল এর মতো তাই আই লিগটাও অন্ধকারে, কারণ আই লিগ নভেম্বর ডিসেম্বরে শুরু হয়। বাজেটই তো করা আছে ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আই লিগের খাতে, আইডাব্লিউএল এর খাতে কোনো খরচই ধরা হয়নি, বাজেটই করা হয়নি। তাহলে কি হবে না? তাহলে যে এখন জাতীয় কোচ হবে, তাহলে সে কি জানুয়ারি ফেব্রুয়ারিতে কোচ থাকবে না? তার বাজেট কি, তার বেতন কি হবে? বাজেটই তো করা হয়নি। এফএসডিএল এপ্রিলের যে পাওনা টাকাটা ছিল সেটা ফেডারেশনকে দিল জুলাইয়ের ফার্স্ট উইকে। এপ্রিল তো গত বছরের যে বাজেট তার মধ্যে পড়ে গেছে। মানে আমি বলতে চাইছি যে ভারতীয় ফুটবলের যে ক্যালেন্ডার, এপ্রিলটা তার গত বছরের মধ্যে পড়ে গিয়েছে। এই মরশুমের নতুন ক্যালেন্ডার শুরু হয়েছে। এফএসডিএল এর সঙ্গে শর্তই আছে যে 50 কোটি টাকা 4টি ইনস্টলমেন্টে দেবে। তার একটা ইনস্টলমেন্ট গতবারের বাকি ছিল, লাস্ট ইনস্টলমেন্ট, সেটা এপ্রিলেরটা জুলাইয়ে দিল। কিন্তু জুলাইয়েরটা, এটা তো জুলাইয়েরই ইনস্টলমেন্ট পাওয়ার কথা, অর্থাৎ 12.5 25 কোটি পাওয়ার কথা, দেওয়া হয়েছে 12.5 কোটি। এফএসডিএল কিন্তু টাকাটা আটকে রাখলো। কেন আটকে রাখলো? আমি তোমায় 50 কোটি কখন দেব? যে শর্তটা হয়েছিল, যে চুক্তির শর্ত হয়েছিল, যে আমি তোমায় টাকা দেব, তুমি আমাকে টুর্নামেন্ট করতে দেবে, বাকিগুলো ছাড়তে ছাড়তে এফএসডিএল এর হাতে শুধু রেখে দিয়েছিল এফএসডিএল, সেটা হচ্ছে আইএসএল। তা আইএসএলটাই শুরু হবে কিনা ঠিক নেই, তাহলে আমি তোমায় টাকা দেবো কেন? আদালতের নির্দেশে এফএসডিএল এর সঙ্গে কোনো আলোচনাই বসতে পারবে না ফুটবল ফেডারেশন। এফএসডিএল তো সেটা জানে না দোষ কার ঠিক কার। এফএসডিএল দেখবে যে তুমি আমার আইএসএল শুরু করতে পারছো না, তাহলে তোমার টাকাটা বসি বসি দেবো কেন? তুমি তোমার শর্ত পূরণ করতে পারছো না, আমি তোমাকে টাকা দিয়ে যাব? ভারতীয় ফুটবল ফেডারেশনের যে বাজেট হয়েছে টিল ডিসেম্বর, তাতে দেখানো হয়েছে যে টাকা কোথা থেকে আসবে। তাতে দেখানো হয়েছে যে 37 কোটি টাকা আরো এফএসডিএল থেকে পাওয়া যাবে। 37.5 কোটি, কারণ 12.5 কোটি পেয়ে গেছে। সো এই 37.5 কোটি পাওয়া যাবে। এবার ধরুন আইএসএলটা হলো না, তাহলে টাকাটা কেন দেবে? বা এফএসডিএল এর সঙ্গে চুক্তি রিনিউ হলো না, টাকাটা কি এফএসডিএল দেবে? আইএসএল হলে হয়তো দিতে পারে, চুক্তি রিনিউ না হলে আইএসএল হবে না, তাহলে টাকাটা কেন দেবে? তাহলে ভারতীয় ফুটবল ফেডারেশনটা চলবে কি করে? অথচ এদিকে কোচের, কোচ তো নিয়োগ করতে হবে, জাতীয় কোচ, যিনি খেলা রয়েছেন সেপ্টেম্বর অক্টোবরে, কিন্তু কারণ জাতীয় কোচের পদ তো দীর্ঘদিন ফাঁকা রাখা যায় না। তাহলে আবার একটা নাটক শুরু হয়েছে। কোচ এই 2-3 জন করে শর্টলিস্ট হচ্ছে, সব চোখ দেখানো আইওয়াস। কারণ বলছি, মানোলো মার্কুয়েজের সময় বলেছিলাম যে মানোলো মার্কুয়েজ অলরেডি রিজাইন করে এফসি গোয়ার সঙ্গে ফাইনাল করে বাড়ি চলে গেছে। তখনও ফেডারেশন বলে যাচ্ছিল, এবং যখন এক প্রেস কনফারেন্স ডাকা হলো, তাতে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানোলোর আপডেট কি, তাতে উনি প্রেসকে জানিয়েছিলেন এক্সিকিউটিভ কমিটিতে ঠিক হবে। আমি বলেছিলাম যে না, এবং আমি সংবাদ প্রতিদিনে লিখেছিলাম যে না, মানোলো অলরেডি রিজাইন করে চলে গেছে, কিন্তু ওরা ধামাচাপা দিতে চাইছিল। আলটিমেটলি মানোলো মার্কোজ কি করলো, মার্কুয়েজ স্পেনে গিয়ে হাটে হাড়ি ভেঙে দিয়ে জানিয়ে দিল যে আমি অনেক আগেই, অর্থাৎ নতুন চুক্তি শুরুর অনেক আগেই ফেডারেশনের কাছে রিজাইন করে বলেছিলাম যে হংকং ম্যাচটাই আমার শেষ।
সংবাদ প্রতিদিনে সেটাই বেরিয়েছিল। আবার একটা কোচের নিয়োগের ক্ষেত্রে আবার একটা চোখে পট্টি ফেলা হচ্ছে। দেখুন, ভারতীয় ফুটবল ফেডারেশনের হাতে টাকা নেই। একটা যে বিদেশি কোচ আনবে তাকে তো টাকা দিতে হবে। আমি দেখেছিলাম হাবাস অ্যাপ্লাই করেছে। হাবাস যে পরিমাণ হাবাসকে টাকা দিতে হবে, পারবে ভারতীয় ফুটবল ফেডারেশন দিতে? ইগর স্টিমাচ মাসে 25 লক্ষ টাকা নিতেন, পারবে দিতে? দেওয়ার ক্ষমতা আছে, টাকা আছে। এফএসডিএল যদি 37.5 কোটি টাকাটা না দেয়, দৈনন্দিন কাজ চলবে, আই লিগ শুরু হবে, আইডাব্লিউএল শুরু হবে, তো ন্যাশনাল কোচের টাকাটা দেবে কোথার থেকে? অবশ্য খেলা রয়েছে সেপ্টেম্বরে, চুক্তি হয়তো সেই সেপ্টেম্বর দিয়ে করবে। তার আগে ভাবছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং স্পোর্টস বিল এসে যাওয়ায় হয়তো কিছু একটা সমাধান হয়ে যাবে, এরকম একটা ভাবনা। কিন্তু দেখুন, কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল প্রেসিডেন্ট, তার দুজন অ্যাডভাইজার রয়েছেন এআইএফএ। একজন প্রাক্তন কোচ বিমল ঘোষ, যিনি কল্যাণ চৌবের অত্যন্ত ঘনিষ্ঠ, আরেকজন প্রাক্তন জাতীয় কোচ আরমান্দো কোলাসো। এই দুজন হচ্ছেন অ্যাডভাইজার টু প্রেসিডেন্ট। তারা দুজনেই পরামর্শ দিয়েছেন কল্যাণ চৌবেকে যে এই বছর আমাদের ভারতীয় কোচ নেওয়া উচিত। টেকনিক্যাল কমিটির যে চেয়ারম্যান আইএম বিজন, তিনিও অলরেডি বলেছেন ভারতীয় কোচ নেওয়া উচিত। অবশ্য আইএম বিজন কতটা ন্যাশনাল কোচের ব্যাপারে হস্তক্ষেপ করে সেটা যারা ভারতীয় ফুটবল ফেডারেশনের খোঁজখবর রাখেন তারা ভালোভাবেই জানেন যে আগের বার মার্কুয়েস কোচ হয়ে গেছেন, মানুলো মার্কুয়েস, বিজয়ন জানতেন না। পরে ধামাচাপা দেওয়ার মতো করে তিনি পরে বলছেন হ্যাঁ আমি জানতাম, তিনি কিচ্ছু জানতেন না। যা হয় কল্যাণ চৌবে এবং কয়েকজন মিলে ঠিক করে নেন। তো এবারও তাই হবে। দুজন প্রাক্তন কোচ বিমল ঘোষ এবং আরমান্দো কোলাসো ইতিমধ্যে কল্যাণ চৌবেকে পরামর্শ দিয়েছেন অ্যাজ এ অফিসিয়াল অ্যাডভাইজার যে ভারতীয় কোচ না হোক এবং তা খালিদ জামিলকেই নেওয়া উচিত। সত্যি তো, ভারতীয় কোচ না হলে তো খালিদ জামিল ছাড়া আর অন্য কোনো নাম আসাই উচিত না। দুজন কোচ ছিল, একজন খালিদ জামিল যিনি যোগ্যতা পান, আরেকজন ফাঁকা আছেন বলে সঞ্জয় সেন। কেন সঞ্জয় সেন হবে না আমি আগেই বলেছিলাম, এবং কেন বাদ গেলেন সেটাও বলছি। সঞ্জয় সেন কি 7-8 বছর আগে লাস্ট কোচিং করেছেন ওই মোহনবাগানে হাবাসের সহকারী হিসেবে, সহকারী আইএসএল এ, চিফ কোচ ছিলেন না। তার আগে 10 বছর আগে তিনি মোহনবাগানকে আই লিগ জিতেছিলেন। সো এই 7-8 বছরে বা 10 বছর যদি ধরি, কোনো ক্লাবের তিনি চিফ কোচ ছিলেন না। মাঝে একটা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছেন বাংলাকে, আবার তার কোনো চাকরি নেই। তা একজন সন্তোষ ট্রফি জয়ী কোচ কোনোদিন ভারতীয় দলের কোচ হতে পারে? এটা কোনো ক্রাইটেরিয়া হয়? এক। দুই হচ্ছে না, ভারতীয় কোচ হওয়ার জন্য বা ন্যাশনাল কোচ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, যে তুমি কোনো ন্যাশনাল টিম হ্যান্ডেল করেছো আগে, আর সেই লেভেলে ফুটবল খেলেছো, সঞ্জয় সেনের দুটোর একটাও ছিল না, বা সেই লেভেলে এখন কোচিংও করছেন না। তাহলে যার 10 বছর বড় টিমে কোচিং নেই, যার সন্তোষ ট্রফি ছাড়া মাঝে কোনো কোচিং নেই এবং সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, যিনি টপ লেভেলে খেলেননি, যিনি ন্যাশনাল টিমেও কোচিং করেননি, তাহলে তিনি কোচটা হবেন কি করে? যদি খালিদ জামিল রাজি হয় আলটিমেটলি কোচ হওয়ার জন্য আবেদন করতে। খালিদ জামিল শুরুতে ছিলেন না জামশেদপুরের কোচ বলে, কিন্তু আরমান্দো কোলাসো, বিমল ঘোষ এবং কল্যাণ চৌবে নিজের তিনজনেই কথা বলেন খালিদ জামিলের সঙ্গে, এবং তারপরে কিন্তু খালিদ জামিল একদম শেষ দিনে কোচের আবেদন করার শেষ দিনে তিনি জমা দিয়েছেন। তার সঙ্গে কথা বলেই কিন্তু আবেদনটা করানো হয়েছে। এবার বাকি রইল স্টিফেন কনস্ট্যান্টাইন এবং আরেকজন কোচ। স্টিফেন কনস্ট্যান্টাইন আইএম বিজনের অত্যন্ত প্রিয় কোচ, কারণ স্টিফেন কনস্ট্যান্টাইন যখন ন্যাশনাল কোচ হয়ে এলেন, আইএম বিজন তখন অবসর নিয়ে নিয়েছিলেন। তাকে আবার তিনি ফিরিয়ে আনেন বাইচুং এর সঙ্গে স্ট্রাইকার পজিশনে খেলানোর জন্য, এবং আইএম বিজন দারুণ খেলেন। কোন একটা টুর্নামেন্টে, আমি মনে করছি না, হাই স্কোরারও হয়েছিলেন আইএম বিজন স্টিফেনের আন্ডারে। তো স্টিফেন এবং আইএম বিজনের দারুণ সম্পর্ক। স্টিফেন হয়তো আইএম বিজনের উপর ভরসা করেই আবেদন করেছে। কিন্তু আইএম বিজন ভারতীয় ফুটবল ফেডারেশনে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে সেই জায়গায় নেই যে তার বক্তব্য দিয়ে, তার পার্সোনালিটি দিয়ে কাউকে কোচ হিসেবে পাস করে। প্রথম কথা, টেকনিক্যাল কমিটির কাউকে কোচ করার অধিকারই নেই। তারা কেবলমাত্র দে ক্যান অনলি সাজেস্ট এনি কোচেস নেম, তারা মাত্র সাজেস্ট করতে পারেন। ফাইনাল করে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি, এবং কে না জানে যে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে যাওয়ার আগেই ফুটবল ফেডারেশনের সেক্রেটারি প্রেসিডেন্টরা যা চায় সেটাই ওরা ওই পাখি পড়ার মতো করে সেই নামটাই বলে দেয়। একইভাবে টেকনিক্যাল কমিটিও সেরকম, যেটা ফেডারেশন প্রেসিডেন্ট চান সেটাই বলে দেন। একমাত্র মনে আছে যখন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের সময় ভারতীয় দলের কোচ মাতোজ হয়েছিল, আমরা সংবাদ প্রতিদিনে আমি এক্সক্লুসিভ করেছিলাম যে ভারতীয় দলের কোচ হতে চলেছেন মাতোজ। তখন টেকনিক্যাল কমিটি ছিলেন, চেয়ারম্যান ছিলেন বাইচুং। বাইচুং জানতেন না।
আমার পেপার পড়ে নিউজ পড়ে সকালবেলা আমায় ফোন করে বলেছিল হয় আমি থাকবো নাহলে মাতোজ হবে। পরের দিন সে বিবৃতি দিয়ে বলেছিল হয় আমি থাকবো আর নাহলে মাতোজ হবে, কারণ আমি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, আমি জানি না সে কোচ হয়ে গেল, একটা পেপারে বেরিয়ে গেল। পরের দিন প্রফুল্ল প্যাটেল বাইচুংকে ডেকে বলেছিল যদি বাইচুং চায় তাহলে মাতোজের জায়গায় অন্য একজন কোচই হবে, মাতোজের ইন্টারভিউ দিতে হবে মাতোজকে বাইচুং এর কাছে, বাইচুং স্যাটিসফাইড হলেই মাতোজ হবে। আমি এও জানি তখন সব মাতোজ ফাইনাল হয়ে গেছিল। আমি বাইচুংকে সেটাও বলেছিলাম যে সে ভিসার আবেদন করে দিয়েছে। তারপরে বাইচুং একটা ইন্টারভিউ দিল মাতোজকে, নেওয়ার পর বাইচুং আমাকে বলেছিল যে দেখ আমি দেখলাম যে মাতোজ সত্যি ডিজার্ভ করে মাতোজ ভারতীয় দলের কোচ হওয়ার জন্য। আমি শুধু ইগোর বসে এখন বলতেই পারি যে মাতোজকে নেওয়া যাবে না, কিন্তু মাতোজের জায়গায় যাকে আমি নেব আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে সেও চ্যাম্পিয়ন হতে পারবে না। তার থেকে মাতোজ যদি কোচিং করে আমাদের ভারতীয় দলের, তিনি সত্যিকারের ডিজার্ভ করেন যে এই আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের কোচ হওয়াটা। শুধু আমার ইগোর জন্য আমি আটকাতে পারবো না, কিন্তু বাধ্য করেছিলেন মাতোজকে, ফেডারেশনকে, যে তার আন্ডারে অন্ততপক্ষে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা মানে ইন্টারভিউ দিতে হবে, পরীক্ষাটা বলা ভুল, ইন্টারভিউ দিতে হবে, এবং সেটা না হয়েছিল। এবং তারপরেই বাইচুংয়ের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের এতটাই অহিনকুল সম্পর্ক হয়ে যায়, বাইচুং পদত্যাগ করে চলে যান যে না আমি এইভাবে থাকতে পারবো না যেভাবে IM বিজয়ন আছেন। তো খালিদ জামিলকে প্ল্যানিং করেই আনা হয়েছে ভারতীয় কোচ করার। সঞ্জয় সেন একমাত্র হতে পারতো যে খালিদ জামিল যদি বলে দিত যে না আমি হব না, তাহলে এখন আপাতত খেলা রয়েছে আর ডিসেম্বর অব্দি বাজেট, সঞ্জয় সেনের বাজেটও লাগতো না, টাকাটা দিয়ে দেওয়া যেত। খালিদ জামিল ভারতীয় কোচ হিসেবে খালিদ জামিলেরও বিশাল বেতন নয়। স্টিফেন কনস্ট্যান্টাইন কেন আবেদন করেছেন বা ভাবা হচ্ছে? স্টিফেন যতবারই দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের, আমাদের ভারতীয় দলের র্যাঙ্কিং কিন্তু 100-র মধ্যে চলে এসেছিল। উনি বরাবরই ইস্টবেঙ্গলের হয়ে ব্যর্থ হলে কি হবে, ভারতীয় দলে বরাবরই সফল। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, আবার যদি স্টিফেনকে কোচই করা হয় তাহলে সরানো হয়েছিল কেন? আমরা যদি 3-4 বছর পর ফিলই করি, সরানো হয়েছিল লাস্ট এশিয়ান কাপে যেখানে ভারত বিদায় নিল, সম্ভবত ওটা 2019, সম্ভবত আমি বোধহয় আমি ছিলাম ওটা দুবাইতে, ম্যাচটা কাভার করতে গিয়েছিলাম, ইউএইতে হয়েছিল, একটা আবুধাবি, দুবাই এবং শারজায় খেলা হয়েছিল। শারজায় বোধহয় লাস্ট ম্যাচ খেলেছিল সম্ভবত 2019, যেখান থেকে আমি স্টোরি করেছিলাম মজিদ ভাস্করের ফার্স্ট। তো তখন স্টিফেন কনস্ট্যান্টাইন পদত্যাগ করতে বাধ্য হন। পুরো এই সুনীলদের যে টিমটা পুরো বিদ্রোহ করেছিল স্টিফেনের বিরুদ্ধে। তাহলে যাকে তুমি 2019-এ সরিয়ে দিলে তাকেই আবার জামাই আদর করে 2025-এ কেন আনবে? তাহলে সেই সিদ্ধান্ত ভুল ছিল, আর নাহলে এই আনার সিদ্ধান্তটা ভুল। যদি 2019-এ সরিয়ে দেওয়া হয় স্টিফেন কনস্ট্যান্টাইনকে সেকেন্ড বারের মতো, এর আগেও একবার করছিলেন, তখনও সরিয়ে দেওয়া হয়েছিল, আবার এনেছিল, আবার সরিয়ে দেওয়া হলো, তাহলে সরিয়ে দেওয়া হয়েছিল কেন? যদি বোঝাই যেত যে স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে ভারতীয় দল অনেকটা যাবে, তাহলে সরানোটা ঠিক হয়নি। তাহলে সরিয়ে যখন দেওয়া হয়েছিল তাকে আবার 2025-এ আনা হবে কেন? তাহলে আমরা 2019-এর ভুলটা 2025-এ এসে ঠিক করব না। আমার মতে বা আমার খবর, খালিদ জামিল অনেকটাই এগিয়ে রয়েছেন, সব জেনেই খালিদ জামিল আবেদন করেছেন। প্রথমত খালিদ জামিল আবেদন হলে, যেটা খালিদ জামিল কোচ হলে, একটা প্রথম মানে চারিদিকে সমালোচনায় এতটা বিদ্ধ হয়ে রয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা, অন্তত এই মুহূর্তে একজন ইন্ডিয়ান কোচকে ন্যাশনাল কোচ করলে চারিদিকে অন্তত বিতর্কের হাত থেকে তারা বাঁচবে এবং একটা ধন্য ধন্য হবে যে ভারতীয় কোচ করা হয়েছে, ভারতীয় কোচ করা হয়েছে। কেন খালিদ জামিল, কেন সঞ্জয় সেন নন? খালিদ জামিলও আই লিগ চ্যাম্পিয়ন, সঞ্জয় সেনও আই লিগ চ্যাম্পিয়ন। খালিদ জামিল ISL এ দীর্ঘদিন ধরে ভালো কোচিং করছেন, যেটা সঞ্জয় সেন করছেন না। তো যার ফলে খালিদ জামিলকে, এবং টানার কারেন্ট কোচ উনি জামশেদপুর FCর ISL এ, যার ফলে উনি যদি কোচ হতে চান, সঞ্জয় সেন আবেদন করলে কি করে হতে পারে? স্বাভাবিকভাবেই খালিদ জামিল, যেখানে আবার দুজন অ্যাডভাইজার প্রেসিডেন্টের, তারাও বলছে খালিদ জামিল, কল্যাণকেও বলেছে কে কোচ করা উচিত। খালিদ জামিল সব জেনে শুনেই কিন্তু জামশেদপুর FCর সঙ্গে কথা বলে তারপরেই আবেদন করেছে ন্যাশনাল টিমে। এটা মোটামুটি যেদিকে যাচ্ছে, সেপ্টেম্বরে ISL হবে কিনা ঠিক নেই, অত সেপ্টেম্বরে ইন্ডিয়া টিমের খেলা, তো খালিদ জামিল কোচিং করতেই পারে, এবং খালিদ জামিলের চুক্তি হয়তো সেপ্টেম্বর দিয়েই শুরু হবে, ততক্ষণে হয়তো ভারতীয় ফুটবল কোন পথে যাবে ঠিক হয়ে যাবে, তার ফলে মাইনেটাও কন্টিনিউ, বেতন কন্টিনিউ করা যাবে। তাছাড়া খালিদ জামিলের কিন্তু বেতন খুব একটা বেশি হবে না, যা বিদেশি কোচদের ক্ষেত্রে ডলারে পেমেন্ট করতে গিয়ে হয়। এবং খালিদ জামিলকে কোচ করলে যারা ভারতীয় কোচও হলো, কারণ সবাই জানে যে এই মুহূর্তে স্টিফেন হোক বা অন্য কেউ হোক বা খালিদ জামিল হোক, এই সিনিয়র জাতীয় দল নিয়ে আমাদের কিছু দূর বেশি দূর যাওয়া যাবে না। ওই
কিছু একটা দুটো ম্যাচ জিতবে হয়তো। এই টিমের কিছু বড় কিছু আশা করা অন্যায়। সেখানে খালিদ জামিল ভারতীয় ইন্ডিয়ান সয়েলটা চেনেন, ইন্ডিয়ান সয়েল ফুটবলারদের চেনেন। স্টিফেনও আইএসএল এ কোচিং করেছেন ইস্ট বেঙ্গলের, এবং ন্যাশনাল টিমে তো যেহেতু এতবার কোচিং করেছেন, এই টিমটারই অনেককে কোচিং করেছে, সুনীল, গুরপ্রীত, সন্দেশ জিঙ্গান, এরা তো ছিল স্টিফেনের কোচিং। স্টিফেনও চেনেন। কিন্তু খালিদ জামিল যেহেতু কারেন্ট কোচ আইএসএল এবং সাকসেসফুল কোচ স্টিফেনের থেকে, এবং একটা ভারতীয় কোচ করার একটা হাওয়া বইছে, এবং ওদের বক্তব্য, ওদের কথা বলার পরেই কিন্তু খালিদ জামিল আবেদন করেছে। সো আমার যেটা এখনো মনে হচ্ছে যে খালিদ জামিলকেই কোচ করা হবে, বাকিটা সব সাজানো। যে দেখুন আমরা দুটো বিদেশি কোচ রেখেছি। সঞ্জয় সিং যে শর্ট লিস্টে 3 জনের থাকবে না, এটা অত্যন্ত স্বাভাবিক। উনি কোনোদিন দৌড়েই ছিলেন না। যদি খালিদ জামিল আবেদন না করতেন, যদি খালিদ জামিল বিমল ঘোষ এবং আরমান্দ কোলাসোর প্রস্তাবে রাজি না হতেন, তাহলে আমি বলছি এরপরও কিন্তু সঞ্জয় সেনের ভাগ্যের শিকাটা ছিটত। কারণ ওই বেতন এবং ভারতীয় কোচ করে দিলে একটা সাময়িকভাবে এই বিতর্ক, এই সমালোচনার হাত দিয়ে একটা ফেডারেশন বাঁচতে পারে, অন্তত দেখাবে দেখুন আমরা তো সবাই তো বিদেশি কোচ করেছে, আমরা তো ভারতীয় কোচদেরই তোলার চেষ্টা করছি। অসব বিদেশি কোচ কেন, ভারতীয় কোচ আগেও হয়েছে। আরমান্দ কোলাসো নিজে কোচ ছিলেন, সাভিও মেডেরা ছিলেন, নাইমুদ্দিন ছিলেন, পিকে ছিলেন, অরুণ ঘোষ ছিলেন, অনেকে ভারতীয় কোচ হয়েছিল, অমল দত্ত ছিলেন। ভারতীয় কোচ হয়নি তা নয়, কিন্তু খুব একটা কিছু লাভ হয়নি। সেই ভারতীয় কোচদের নিয়ে একদিন আমি গ্রাফিক্স ধরে ধরে হিসেব করে করে বলে দেবো কার আমলে কি হয়েছে। সুখবিন্দার সিং ছিলেন, মানে ভারতীয় কোচদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল সুখবিন্দার সিং, সেই নামটাই ভুলেই গেছিলাম, সুখবিন্দার সিং ছিলেন। তো সেই বলছি যে খুব অঘটন না ঘটলে খালিদ জামিলি কিন্তু কোচ হওয়ার পথে এগিয়ে, কারণ বেতন, যে বেতনটা অন্যদের পক্ষে দেওয়া সম্ভব না। 2, ফেডারেশন প্রেসিডেন্টের 2জন অ্যাডভাইজার অলরেডি বলে দিয়েছে ফেডারেশন প্রেসিডেন্টকে একেই কোচ করো খালিদকে। 3, ভারতীয় কোচ করলে একটা ওই বিতর্ক, সমালোচনা এসবের হাত দিয়ে বাঁচবে। তবে স্টিফেন কনস্টাইনটাইন আইএম বিজয়নকে ধরে একটা শেষ মুহূর্তে চেষ্টা করছেন। ওই তার পক্ষে একটাই পজিটিভ পয়েন্ট যে ইন্ডিয়ান সয়েল চেনেন, ইন্ডিয়ান ফুটবলারদের চেনেন, এবং তিনি যতবারই ভারতীয় দলের কোচ হয়েছেন র্যাঙ্কিং কিন্তু খুব ভালোর দিকে ভারতীয় দলে নিয়ে গেছে, বরাবর উঠেছে স্টিফেন। কোচ যেই হয়, মানে আমরা বলতাম মজা করে যে স্টিফেনের সঙ্গে বোধহয় যারা ফিফায় র্যাঙ্কিংটা ওঠানামা করায়, মানে হিসেব করে, তাদের সঙ্গে বোধহয় দারুণ একটা সম্পর্ক আছে। যে কারণে স্টিফেন যেই কোচ হয় ভারতের র্যাঙ্কিংটা ভালো হয়ে যায়। এটা আমরা মজা করে বলতাম, এটা সত্যি যে স্টিফেন যতবার কোচ হয়েছে ভারতীয় দলের র্যাঙ্কিং ততবার ভালো হয়েছে। কিন্তু আমার ধারণা এখনো অবধি, আমার যা খবর এখনো অবধি, যে খালিদ জামিল এগিয়ে এবং লড়াইটা থাকবে স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গে। কিন্তু খালিদ জামিল এই জায়গা থেকে এসে না হয়ে চলে যাবে, এটা আমার অন্ততপক্ষে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। নমস্কার।